কি রে, ঘুম থেকে উঠোস না? ওই দেখ, মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে। শুনছি তার বলে অনেক বড় ব্যবসা। যা গিয়ে দেখ, কোনো চাকরি জোটাতে পারস কিনা। আর কত ঘুমাবি বেহাইয়ের মতো? নামাজ তো পড়সি না। আর কয়দিন এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস? দিন যাচ্ছে আর অলস হচ্ছস। জীবন বলতে যে কিছু একটা আছে, তোর সেটা খেয়াল আছে? তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এইভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কয়দিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? আর যদি তোর আব্বা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। প্রতিদিনের মতোই মার এই একটাই ডায়লগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু মোফাজ্জল সাহেবের মেয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম আর বললাম, কোন মোফাজ্জল সাহেবের মেয়ে? ওই যে এলাকার শেষ মাতার মুফাজ্জল সাহেব। তার মেয়ে আবার কে? সুমাইয়া আক্তার মনি, সবাই মনি করে ডাকে। তুই তো ছোটবেলা তার সাথে কত খেলাধুলা করছিস, ভুলে গেছস? শুনছি সে এখন বড় কোম্পানির মালিক। যা গিয়ে দেখ, তার কোম্পানিতে কোনো চাকরি জোটাতে পারস কিনা। কোন মনির কথা বলো? আমি নাই। আর কালকে ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি সেটা ভালো করেই জানি। গত 6 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলতাছস। যা, ফ্রেশ হয়ে খেতে আস। আরে এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। এই বলে মা চলে গেল। মা কোন মনির কথা বলছে আমি সেটা ভালো করেই জানি। ছোটবেলা একবার আমি তার কোমরে ঘুষি মেরেছিলাম, কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল। সে বলেছিল আমি নাকি বলদ, কিছু বুঝি না। আমি বলে পাগলের মতো থাকি, সব সময় অপরিষ্কার থাকি। আমি বলে ছেঁচড়া, লোভী এসব বলে আমাকে অপমান করেছিল। তখন আমার প্রচন্ড রাগ উঠেছিল, তাই আমি তার কোমরে ঘুষি দিয়েছিলাম আর তার গালে চড় দিয়ে তার চশমা ভেঙে ফেলেছিলাম। এরপর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কারণ এর কিছুদিন পর সে ঢাকায় চলে গিয়েছিল। অনেকের মুখ থেকে শুনেছিলাম সে যদি আমাকে পেত তাহলে আমার খবর করে ছাড়তো। কিন্তু মনি আপু অপমান করার পরে একটা বিষয় আমার পরিবর্তন এনেছে, সেটা আমি অপরিষ্কার থেকে পরিষ্কার হয়েছি। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। এখন মা বলে কিনা তার কাছে গিয়ে চাকরি চাইতে, জীবনেও না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, আমার ঘরে বসে মোবাইল টিপতেছি। একটু পর মা এলো আর বলল, কি রে, রেডি হো, মনির কাছে যাবি না? না। কেন? মনে আছে ছোটবেলা একবার তাকে আমি কোমরে ঘুষি মেরেছিলাম? এখন যদি তিনি আমার উপর বদলা নেয়? আরে ওইসব তো ছোটবেলায় হয়েছে, এসব কি আর এখন মনে আছে? আর যদি মনে থাকে? দেখ, অজুহাত দিস না। আর কত তুই এইভাবে আমাকে জ্বালাবি? প্লিজ কিছু একটা কর। কিছু টাকা হাতে নিয়ে একটা বিয়ে করে আমাকে মুক্তি দে। ওকে মা, আমি যাব, কিন্তু তুমিও আমার সাথে যাইবা। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হ, ভালো নতুন পোশাক পরিস। আচ্ছা মা। এই বলে মা চলে গেল। আমি গোসল করে নতুন একটা ড্রেস পরলাম, সাথে আমার সিভিটা নিলাম। হেঁটেই মনি আপুদের বাসায় যাওয়া যায়। আমি আর মা মনি আপুদের বাসায় গেলাম। গেটে দেখি দারোয়ান চাচা, অর্থাৎ আলামিন কাকা, উনার সাথে খুব মজা করি। আমাকে দেখে আলামিন কাকা বলল, কি ভাতিজা, কি মনে করে এদিকে? তখন মা বলল, শুনলাম মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে, তার সাথে একটু দেখা করব। আফা, উনি তো খুব ব্যস্ত মানুষ, জানি না দেখো করে দেবে কিনা। আপনি তো জানেনই, আমার ছেলেটা অনেক দিন ধরে চাকরি খুঁজতেছে। তাই দেখি তার কোম্পানিতে কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। ভালো, কিন্তু ম্যাডামের সাথে দেখা করাটাই মুশকিল। কাকা একটু দেখেন না, দেখেন দেখা করতে পারেন কিনা। আপনারা দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি কি পরিচয় দিব। বলবেন বেলাল সাহেবের ছেলে আসছে দেখা করতে। ওকে। এই বলে কাকা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, যান, ম্যাডাম দেখা করতে রাজি হয়েছে। আমি আর মা ভিতরে আসলাম। বাড়ির কাজের মেয়ে আমাদের বারান্দায় বসতে দিল। আমি আর মা বসলাম। আসলে বাড়িতে আগে আমার খুব চলাচল ছিল। মনি আপু কিছুদিন পর পর আমাদের নিয়ে পার্টির আয়োজন করতেন, আমরা খুব আনন্দ করতাম। এ বাড়িতে এখন মনি আপুর আব্বু আর আম্মু থাকে। আগে তারা ঢাকায় থাকতো। এই 1 বছর থেকে তারা এই বাড়িতে থাকে। মনি আপুর মা বাবার নাম মনে নেই,
শুনেছি তারা খুব বড় লোক, সেটাই বাড়ি দেখেই বোঝা যায়। বিশাল জায়গা জুড়ে এই বাড়ি। আগে মাঝে মাঝে এসে এই বাড়ি থেকে আম চুরি করে নিয়ে যেতাম, সেসব এখন অতীত। কিছুক্ষণ পর মণিয়াপু আসলো হাতে কফি নিয়ে। মণিয়াপুর দিকে তাকিয়ে আমি অবাক। আগের থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে চোখে মুখে যে লাবণ্যতা ছিল তার 16 কণাও নেই। কেমন অচেনা হয়ে গেছে, কেমন যেন অন্যরকম। আগের মণিয়াপু আর এখন মণিয়াপুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চেহারা দেখলেই বোঝা যায় তার নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। আমার সন্দেহ হচ্ছে এটা কি আগের মণিয়াপু? না, আগের মণিয়াপুই। আসলে আমি সালাম দিলাম। মণিয়াপু সালামের জবাব দিল আর বলল, কেমন আছেন আপনারা? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি আপু, ভালো। আপু বলতে আমার দিকে তাকালো, মনে হয় কিছু খেয়াল করার চেষ্টা করছে। জি ভালো। আমাকে কি মনে করে স্মরণ করলেন? তখন মা বলল, আসলে তোমাকে যে কি করে বলি, এটা হচ্ছে আমার ছেলে রাফিদ। আমার ছেলেটা গত 6 মাস ধরে চাকরির জন্য ছুটছে, কিন্তু তার কোনো চাকরিই হচ্ছে না। এখন তার কি চাকরির পাবার যোগ্যতা নেই নাকি কপালে নেই সেটা বলতে পারি না। শুনছি তোমার বলে বিশাল কোম্পানি আছে, সেখানে যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারো তাহলে অনেক উপকার হবে। ও আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না, আপনি বাড়ি যান, আমি তার সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। এই বলে মণিয়াপু উঠে চলে গেল। মা বলল, যা বলে মন দিয়ে শুনিস, আর কোনো প্রশ্ন করলে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দিবি। ওকে। মা চলে গেল। কিছুক্ষণ পর মণিয়াপু আসলো আর বলল, তোমার নাম কি জানি বলছো? আমি রাফিদ। কোন রাফিদ? চিনি না, তোমার বায়ো দাও। আমি আমার বায়োটা এগিয়ে দিলাম। বায়োর উপরে চোখ বুলিয়ে বলল, এটা কেমন সার্টিফিকেট হলো? এর চেয়ে কত ভালো ভালো রেজাল্টদেরকে আমার কোম্পানির পেয়ারার কাজও দেই না। আমার কোম্পানিতে কাজ করে তারা যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে তারা। আপু সরি ম্যাডাম, আমি মোটামুটি সকল কাজ করি। এই ধরেন কম্পিউটার, ইলেকট্রনিক্স, কারেন্টের যত কাজ আছে সব পারি। ভালো, তুমি যেহেতু এত কাজ পারো তাইলে আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজতেছো? ম্যাডাম, আমার মার স্বপ্ন আমি কোনো কোম্পানিতে চাকরি করব। এই রেজাল্ট দিয়ে আমার কোম্পানিতে কোনো চাকরি হবে না, তুমি এখন আসতে পারো। এই বলে মণিয়াপু চলে যেতে উঠলো। আমি কোনো উপায় না পেয়ে ভাবলাম আমার কথাটা একটু মনে করাই। ম্যাডাম, আপনার খেয়াল আছে ছোটবেলা একবার আপনাকে এক ছেলে আপনার কোমরে ঘুষি দিয়েছিল আর চর দিয়ে আপনার চশমা ভেঙে ফেলেছিল? কি? আমাকে কোমরে ঘুষি দিবে, চর দিয়ে আমার চশমা ভেঙে ফেলবে? এমন সাহস কার আছে? তুমি জানো আমি কে? বড় বড় মন্ত্রীরা আমার কাছে হাত পেতে থাকে টাকার জন্য, আর আমাকে কিনা চর দেবে? যত সব ফালতু কথা। তুমি এখন আসতে পারো। ওকে ম্যাডাম। কিন্তু ম্যাডাম ধরেন আমার কোনো যোগ্যতাই নেই আপনার কোম্পানিতে চাকরি করার, এরপরেও কি কোনো চাকরি পাবার অধিকার আছে আপনার প্রতিবেশী হিসেবে? প্রতিবেশী তো দূরের কথা, ঘুষ দিয়েও তো চাকরি পায় না। তোমার কপাল ভালো, তোমার সাথে দেখা করছি, মাসের পর মাস সিরিয়াল দিয়েও আমার সাথে কথা বলার সুযোগ পায় না। এত অহংকার! করলাম না আপনার কোম্পানিতে চাকরি। অনেকটা হতাশ কণ্ঠে বললাম মনে মনে। ধন্যবাদ ম্যাডাম আমাকে সময় দেওয়ার জন্য। তাহলে আমি যাই। আমি উঠলাম চলে আসার জন্য। মণিয়াপু বলল, আচ্ছা শোনো। হ্যাঁ জি বলেন। তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা তুমি কি কম্পিউটার বোঝো? আমাকে দেখাতে পারবে? লকটা খুলো, টাইম 1 মিনিট। স্ক্রিনটা চালু করো, টাইম 5 মিনিট। আমি মেইন তারগুলো একসাথে করে 3 মিনিটের ভেতর স্ক্রিন অন করে দেখালাম। গুড। আসলে কোম্পানিতে একজন কম্পিউটার মেকার খুব প্রয়োজন। তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে কোম্পানিতে চাকরি দেওয়া যায়। কি বলেন? সত্যি? সত্যি। আমার কোম্পানিতে তো অনেক পিসি, অনেকের কম্পিউটার মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, বাইরে থেকে লোক এনে ঠিক করাতে হয়। এখন তুমি যেহেতু পারো কম্পিউটার ঠিক করতে, তাহলে তোমাকে চাকরিটা দেওয়া যায়। ম্যাডাম অনেক ধন্যবাদ। তোমার ইমেলটা দাও, তোমার ইমেলে একটা ফর্ম পাঠাচ্ছি, ফর্মটা পূরণ করে আরেকটা ইমেল পাঠাচ্ছি, সেই ইমেলে পাঠিয়ে দিও। আর 2 দিনের ভেতর কোম্পানিতে জয়েন হও। যদি বেতনটা বলতেন। প্রথমে 25,000 টাকা, পরে আস্তে আস্তে বেতন বাড়বে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের কোম্পানির অফিস অনেকগুলো, তার মধ্যে তুমি হেড অফিসে কাজ করবে। ওকে? জি ম্যাডাম, তাহলে আমি যাই।
2 দিনের ভেতরে তোমাকে অফিসে যেন দেখতে পাই। অবশ্যই ম্যাডাম, তাহলে আমি যাই। হুম। আমার আর খুশি আর দেখে কে। যাই হোক, ফাইনালি কিছু একটা করতে পারলাম। রাস্তা দিয়ে আসার সময় রাহাত সুজনের সাথে দেখা। তারা আমার বন্ধু। তখন সুজন বলল, কিরে এত খুশি খুশি লাগছে কেন? বাবা, খুশি লাগবে না কি লাগবে, ফাইনালি চাকরি হয়ে গেছে। তখন রাহাত বলল, কি কস, তোর চাকরি তোর? আমি বিশ্বাস করি না, এ কথা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো। ধুর হালা। মজা না, কোথায় চাকরি হয়েছে? ঢাকা। তখন রাহাত বলল, এত ধরে কিভাবে চাকরি করবি, কোথায় থাকবি, কেমনি কি? এখনো ভেবে দেখিনি, দেখা যাক কি করা যায়। ওকে, আমাদের জানাস। ওকে, আগে গিয়ে মাকে বলি। যা মামা, আমরা কিন্তু ট্রিট পাই। তোরা আবার কি খাবি? যা 2টা ব্যানসন খাইস। শালা, আচ্ছা তুই কি ভালো হবি না? আচ্ছা, সন্ধ্যে দেখা হচ্ছে, আমি যাই। ভাবলাম মাকে আগে গিয়ে বলবো চাকরি হয় নাই, দেখি মার রিয়াকশনটা কি হয়। আমি বাড়িতে গিয়ে চুপচাপ ঘরে বসে রইলাম মন খারাপ করে। কিছুক্ষণ পর মা এসে বলল, কি রে, পরে মনি কি বলল? কোনো কাজ টাজ দিয়েছে, চাকরি হয়েছে? না মা। আমি জানতাম তোর দ্বারা কিছুই হবে না। তোরে নিয়ে আমি কি করি? কি জিজ্ঞেস করছিল? আমার সার্টিফিকেট দেখে বলল, এর চেয়ে ভালো ভালো রেজাল্টের লোকেরাও বলে তার কোম্পানিতে চাকরি পায় না। তোরে কত করে বলছিলাম ভালো করে পড়াশোনা কর, কিন্তু তুই আমার কথা বিন্দু মাত্র শুনলি না। যা, এখন গিয়ে খেতে কাজ কর। হয়েছে, থামো। আসলে বা আমার চাকরি হয়েছে। মনি আপু তার কোম্পানিতে কম্পিউটারের কাজ দিয়েছে। বেতন প্রথমে 25,000 টাকা, বলেছে 2 দিনের ভিতর জয়েন হতে। সত্যি বলতেছস? আমি মাকে ইমেলটা দেখালাম। মা বলল, কবে যাবি? কেমনে করবি? কোথায় থেকে করবি চাকরি? তুমিই বলো। আমি কি কিছু জানি বুঝি? তুই যেটা ভালো মনে করো সেটা কর। মা, আমি চলে গেলে তো তুমি একা হয়ে যাবে। কিভাবে থাকবে একা একা? আমাকে নিয়ে তুই টেনশন করিস না। 2টা মাস একটু কষ্ট করব, তারপর তোর বউ বাড়িতে আসতেছে। মা, তুমি না। এখন কোথায় থাকবি? প্রথমে একটা হোটেলে উঠতে হবে, সেখানে কিছুদিন থেকে তারপর একটা বাসা বের করতে হবে। তুই যেটা ভালো মনে করস কর। আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরদিন রেডি হলাম, চলে আসবো। বিদায় বেলায় মা কেঁদেই দিল। আমিও না কেঁদে থাকতে পারলাম না, কারণ ছোটবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছি, সব সময় মার পাশেই ছিলাম। আজ কিছু টাকা উপার্জনের লোভে মাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, তাই খুব কষ্ট হচ্ছে। যাই হোক, সবকিছু ভুলে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা এসে প্রথমে কোম্পানিটা বের করলাম। কোম্পানির একটু পাশেই একটা হোটেলে উঠলাম। সেখানে একদিন রেস্ট নিয়ে পরদিন বের হলাম বাসা বের করার জন্য। আমার ইচ্ছে ছিল কোম্পানির আশেপাশে বাসা বের করার জন্য, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে সারাদিন খোঁজাখুঁজির পর পেলাম কোম্পানি থেকে 5 কিলো দূরে একটা পোস্টার দেখে ফোন দিয়েছিলাম। তখন ফোনের কথায় বুঝলাম বাসাটা খুব ভালো হবে। ভাবলাম না পাওয়ার চেয়ে যেটা পেলাম সেটাই ভালো, পরে না হয় আস্তে আস্তে কোম্পানির আশেপাশে উঠবো। এখন আপাতত কাজ চালানো যাক। আমি ওই দিন ওই বাসা দেখতে গেলাম। বাসা দেখে পছন্দ হয়েছে। একটা রুম, একটা বাথরুম আর একটা ব্যালকনি, কিন্তু ভাড়া একটু বেশি, মাসে 5,000 টাকা চায়। আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমার খেয়াল হলো আগামীকাল ওই তো কোম্পানিতে জয়েন করতে হবে, তাই আজকে রাতেই ঠিক করলাম হোটেল থেকে সব কিছু নিয়ে আসবো। আমি ওই দিন রাতেই সবকিছু নিয়ে আসলাম, নিচের ফ্লোরে বিছানা করলাম। এর ভিতরে মাকে ফোন দিয়ে সব জানালাম। পরদিন যথাসময়ে আমি ঘুম থেকে উঠে কোম্পানির সামনে হাজির হলাম। বড় করে লেখা আছে জেনি গ্রুপ। ভাবলাম এই জেনিটা আবার কে? অনেক খেয়াল করে মনে পড়লো, আরে এতে মনি আপুর ছোট বোন। জন্মের কিছুদিন পর মারা গিয়েছিল। তার বাবা তার ছোট মেয়ের নাম দিয়ে কোম্পানি খুলছে। আমি ভিতরে ঢুকতে যাব, দারোয়ান চাচ্চু আমার পথ আটকালো আর বলল, কার্ড কোথায়? কোন কার্ড? ওই যে দেখেন সবার কার্ডে, কার্ড ছাড়া ভেতরে ঢোকা যাবে না। আরে মামা, আমি নতুন চাকরি পেয়েছি, কার্ড এখনো পাইনি, ভিতরে গেলে পেয়ে যাব। না মামা, হবে না। আপনার কাছে কুরিয়ার মাধ্যমে কার্ড যাবে, সেই কার্ড দেখালে ভিতরে যেতে পারবেন। ওকে, আচ্ছা বাবা, মনি ম্যাডাম কি ভিতরে আছে? তার সাথে দেখা করতে পারবো? ধর্মিয়া ফাজলামি করেন? ম্যাডামের সাথে দেখা করবেন? মুখের কথা, ভাগেন ওখান থেকে। কার্ড নিয়ে আসলে ভিতরে ঢুকতে পারবেন, না হলে পারবেন না। ওকে। এমন সময় দেখি পাজেরও গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আমি তাকিয়ে দেখি মনি আপু, সাথে তার সাথে আর একটা মেয়ে, সম্ভবত তার পিএস। মনি আপুকে দেখে আমি অবাক। বাড়িতে কিরকম দেখলাম আর এখানে কিরকম।
টাইট জিন্স প্যান্ট, শার্ট, হিল, জুতা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো খোলা, চোখে চশমা। পাশ্চাত্যের মেয়েদের থেকে কোনো দিক দিয়ে কম না। তাকে আপু বলতে আমার লজ্জা হচ্ছে, তার দিকে তাকাতেই লজ্জা হচ্ছে। গ্রামে তাকে কি সরল সোজা মেয়ে মনে হয়েছে। আমাকে ক্রস করে যাওয়ার সময় আমি ডাক দিলাম, ম্যাডাম ম্যাডাম। ম্যাডাম আমার দিকে তাকালো। আমার কাছে তার পিএস আসলো। তার পিএস এসে বলল, কি এভাবে ডাকছেন কেন? আপনি কি নিয়ম জানেন না? সরি ম্যাডাম। আবার সরি বলছেন? কে আপনি? আপনি এখানে আসলেন কেন? আপনাকে তো চিনি না। দারোয়ান, 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 দারোয়ান। তখন মনি আপু বলল, কি হয়েছে এখানে সারা? এই কথা বলে এখানে আসলো আর বলল, রাফিদ, তোর কার্ড কোথায়? মনি আপুর মুখে আমার নাম শুনে সবাই অবাক। পিএস তো হা করে মনি আপুর মুখের দিকে তাকিয়ে আছে। দারোয়ান মামাও পুরো অবাক। আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সে বাড়িতে আমাকে তুমি সম্বোধন করেছিল, আর এখানে তুই। ম্যাডাম, আমি এখনো কার্ড পাইনি। কেন কেন কার্ড পাবি না? সারা, আমি তো ওই দিন বলেছিলাম তার হাতে যেন কার্ড যায়। সরি ম্যাডাম, আমি তো কুরিয়ারে দিয়েছিলাম। কুরিয়ার দেরি করলে আমার কিছু করার আছে? তুই আজকে চলে যা। সারা, আজকের ভেতর কার্ড যেন তার হাতে যায়। ওকে ম্যাডাম। এই বলে মনি আপু চলে যেতে লাগলো। তার পিএস আমার দিকে হা করে তাকিয়ে রইল। দারোয়ান মামা আমার দিকে তাকিয়ে রইল। আমি দারোয়ান মামাকে চোখ টিপ দিয়ে গাড়ি দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের মতো করে রুমটা সাজালাম। দুপুরের টাইম হলে মনে হলো খাওয়ার ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো মেস আছে কিনা সেটাও জানি না। ভাবলাম বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি। বাড়িওয়ালার দরজায় টোকা দিলাম। দরজা খুলে আমাকে দেখে বলল, বাড়িওয়ালার নাম রহিম। কি মনে করে? আঙ্কেল, আশেপাশে কি খাবার কোনো মেস আছে? আছে, সামনের গলির ওখানে। ধন্যবাদ। আমি মেসে গিয়ে খাবারের নাম উঠালাম। সেখানে এখন খাওয়া দাওয়া করলাম। রাতে আমার হাতে কোম্পানির কার্ড পৌঁছলো। পরদিন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। দারোয়ানকে কার্ড দেখিয়ে ভিতরে ঢুকলাম। কার্ডের সাথে আরো কিছু ফাইল ছিল। তার মধ্যে একটা লেখা ছিল আমি কোথায় বসবো। আমার টেবিল হলো 5 তলার একেবারে এক কোণায়। গিয়ে পিসি অন করলাম। কিছুক্ষণ বসে রইলাম। অচেনা নাম্বারে ফোন আসলো। ফোন ধরলাম। ওপার থেকে বলল, আমি রফিক, ইলেকট্রনিক কোম্পানি থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে আমাদের এই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন। জি হ্যাঁ। আপনার চাকরিটা হয়েছে, আপনার বেতন 30,000 টাকা। আপনি কি কোম্পানিতে জয়েন করতে চান? আপনাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। ওকে। আমি এমন খবর শুনে কপালে হাত দিয়ে বসে রইলাম। কি হলো আমার সাথে এটা? 6 মাস ইন্টারভিউ দিয়ে কোথাও টিকিনি। আজ অন্য কোম্পানিতে জয়েন হলাম। আজকে কিনা অন্য কোম্পানি থেকে চাকরি হলো। আরে আমার পুরা কপাল। আর সবচেয়ে বড় বিষয় হলো ওই কোম্পানিতে চাকরি করলে বাড়ি থেকে আসা যাওয়া করতে পারতাম, আর বেতনও বেশি। কি করব আবার মাথায় কাজ করছে না। মাকে ফোন দিই। আমি মাকে ফোন দিয়ে সব বললাম। মা বলল, তোর কি ইচ্ছে? তোর কি মনে হয় এখন যেখানে আসর সেখানে সুবিধা করতে পারবি? মা, এখানে আমি বাসা ভাড়া নিয়ে খাওয়ার জন্য মেস ঠিক করেছি, আর এখন আমি অফিসে বসে আছি। এখন যেখানে আসর সেখানেই থাক। ভেবে দেখেছো আমি বাড়ি থেকে যে কাজ করতে পারবো? আমার যে বাড়তি খরচ ওটা লাগবে না। তারপরে মেসের খাবার বেশি ভালো না। মা, আমি এটা ছেড়ে বাড়ি চলে আসি। আর এখানে সবাই অপরিচিত, আমার ভালো লাগে না। যাবি? কেমনে করবি? কোথায় থেকে করবি চাকরি? আমি কি কিছু জানি বুঝি? তুই যেটা ভালো মনে করো সেটা কর। আমাকে নিয়ে তুই টেনশন করিস না। 2টা মাস একটু কষ্ট করব, তারপর তোর বউ বাড়িতে আসতেছে। এখন কোথায় থাকবি? তুই যেটা ভালো মনে করস কর। অফিসে বসে আছি। ভেবে দেখেছো আমি বাড়ি থেকে যে কাজ করতে পারবো? আমার যে বাড়তি খরচ ওটা লাগবে না। তারপরে মেসের খাবার বেশি ভালো না। মা, আমি এটা ছেড়ে বাড়ি চলে আসি। আর এখানে সবাই অপরিচিত, আমার ভালো লাগে না। ওকে। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম মনিয়াপুর কোম্পানির চাকরি ছেড়ে দিব, কারণ এর চেয়ে ভালো পন্থা আছে আমার কাছে টাকা উপার্জন করার। আর শুধু শুধু এত দূরে এসে পড়ে থেকে লাভ কি? আর বেতনও বেশি। আমি রফিক ইলেকট্রনিক কোম্পানিতে ফোন করলাম। বলে দিলাম আমি জয়েন করব। এখন কাজ শুধু ঢাকা থেকে বিদায় হওয়া। ভাবলাম মনিয়াপুকে বলে আসি আমি আর তার কোম্পানিতে আসবো না। আমি মনিয়াপুর অফিসের কাছে গেলাম। আমাকে দেখে তার পিএস সারা কাছে আসলো আর বলল, কিছু করার আছে? ওনার সাথে কথা বলা খুব প্রয়োজন। সরি ম্যাডাম, আমি তো কুরিয়ারে দিয়েছিলাম। কুরিয়ার দেরি করলে আমার কিছু করার আছে? ওকে ম্যাডাম। ম্যাডাম, এখন কারোর সাথে দেখা? একটু পরে সে বলল, তার হাতে যেন কার্ড যায়। তুই আজকে চলে যা। সারা, আজকের ভেতর কার্ড যেন তার হাতে যায়। কি অফিসটা তার নিজের মতো করে সাজিয়েছে। খুব সুন্দর অফিস।
আমাকে দেখে মনি আপু বলল, কারো প্রয়োজন হয় তাহলে তোর অফিসে ফোন যাবে। আমি আসছি অন্য বিষয়ে কথা বলতে। কি বলবি বল। এটা ছেড়ে দিতে চাই। সারা আজকের ভেতর কার্ড যেন তার হাতে যায়। কি রাফিদ, তোরে যদি কারো প্রয়োজন হয় তাহলে তোর অফিসে ফোন যাবে। কি বলবি বল। কেন? চাকরি হয়েছে, বেতন 30,000 টাকা, সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আসলি আবার চলে যাবি? 30,000 টাকা, সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আসলে ম্যাডাম আমার বাড়ির কাছেই তো, সেজন্য। 30,000 টাকা? যা, আমিও তোকে 30,000 টাকা দেবো, এখন গিয়ে কাজ কর। আসলে বাড়ির কাছে তো, সেজন্য হাত ছাড়া করতে চাচ্ছি না। ভালো, এত কষ্ট করে এখানে আসলি আবার চলে যাবি? বেতন জানি কত? 30,000 টাকা। যা, আমিও তোকে 30,000 টাকা দেবো, এখন গিয়ে কাজ কর। রাফিদ, চাকরিটা ছাড়িস না, তোকে আমার প্রয়োজন পড়বে। আমি কোনোভাবেই আর এখানে থাকছি না। দেখি আপু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সরি ম্যাডাম। তখন ম্যাডামের পিএস বলল, সরি আপু। এই বলে আপু পিসিতে মনোযোগ দিল। সারা আমার কাছে এসে আমার কার্ড নিয়ে নিল। আমি চলে আসলাম, ভাবলাম কাজ নেই চলে যাই। গেট থেকে বের হতে যাবো এমন সময় দেখি মোবাইলে কল আসলো। দেখি ইলেকট্রনিক কোম্পানি থেকে। ফোন ধরলাম। হ্যালো, জি বলেন। জি হ্যাঁ। ম্যাডাম, সে যেহেতু থাকতে চাচ্ছে না তাহলে তাকে কেন বিরক্ত করছেন? আচ্ছা, তোরে আবার ভাবার সুযোগ দিলাম, আরেকবার ভেবে দেখ। সরি আপু। ওকে। এই বলে আপু পিসিতে মনোযোগ দিল। সারা আমার কাছে এসে আমার কার্ড নিয়ে নিল। আমি চলে আসলাম, ভাবলাম কাজ নেই চলে যাই। গেট থেকে বের হতে যাবো এমন সময় দেখি মোবাইলে কল আসলো। দেখি ইলেকট্রনিক কোম্পানি থেকে। ফোন ধরলাম। হ্যালো, জি বলেন। আপনি রাফিদ বলতেছেন? জি হ্যাঁ। আপনাকে যে পোস্টে চাকরি দেওয়া হয়েছে সে পোস্টে একটা প্রবলেম হয়েছে। আপনি যে পোস্টে জয়েন করতে চান সেই পোস্টে আরেকজন ঢোকার জন্য 6 লক্ষ টাকা দিয়েছে। এখন আপনি যদি এর থেকে বেশি কিছু দিতে পারেন তাহলে 2 দিনের ভিতরে জয়েন করতে পারেন, অন্যথায় আপনি চাকরি থেকে বঞ্চিত হবেন। আমি কোনো কিছুই না ভেবে বললাম, ফাক ইউ, গো টু হেল। আমি আবার অফিসে এসে ওয়াশরুমে ঢুকলাম। ঢুকে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিলাম। আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। ঘুষ চাওয়া নতুন কিছু না, এর আগে আরো অনেক কোম্পানি ঘুষ দিয়েছে। মার পরিষ্কার কথা, একটা টাকাও মা ঘুষ দিবে না। চাকরি না পাইলে খেতে কাজ করে খাইতাম। অন্য কোম্পানি থেকে ঘুষ দিয়েছে, কিন্তু সেটা প্রথমবার বলে দিয়েছে। কিন্তু এই কোম্পানি প্রথমে আমার চাকরি শিওর করে তারপর ঘুষ চেয়েছে। আমার সাথেই কেন এরকম হয়? আসলে সব আমার দোষ, লোভ আমার বেশি। যেটা পেয়েছিলাম সেটা নিয়ে খুশি থাকতাম। এখন মনি আপু আমাকে আর চাকরি দিবে না, আর দেখা করতে পারবো কিনা সন্দেহ। সব দোষ আমার। প্রয়োজনের চেয়ে বেশি কিছু পেয়ে গিয়েছিলাম, সেজন্য মনের ভিতর অহংকার কাজ করছিল। এখন কই তোর অহংকার? কিভাবে আবার মনি আপুর সামনে যাব? না, যেতেই হবে। একবার অফিস থেকে বের হয়ে গেলে আর পাবো না, তার আগেই ধরতে হবে। দরকার হলে পায়ে পড়তে হবে, কারণ আমি মাকে আর কষ্ট দিতে চাই না। আমি মনি আপুর অফিসে গেলাম। দরজার সামনে দেখি সারা বসে আছে। আমাকে দেখেই তার মুখের রং পাল্টে গেল। বুঝলাম আমার খবর আছে। আমি আস্তে আস্তে সারার সামনে গেলাম। আমাকে দেখে সারা বলল, আবার কি মনে করে? ম্যাডামের সাথে একটু দেখা করব। ম্যাডাম এখন রেস্ট নিচ্ছে, তাই আজকে কারোর সাথে দেখা করবে না। কি করে উনি? সেসব জেনে তোর লাভ কি? আপনি আমাকে তুই করে বলেন কেন? আপনি আমাকে চিনেন? ম্যাডাম বলে তাই আমিও বলি। কি কোনো সমস্যা? না। আজ পর্যন্ত ম্যাডামকে দেখলাম না কারো কাছে রিকোয়েস্ট করতে। আজ তোকে কিনা রিকোয়েস্ট করছে চাকরি না ছাড়তে, আর তুই তো চাকরি ছেড়ে দিছিস। এখনো এখানে কি? কোন এক সমস্যার কারণে আমি চাকরিটা ছাড়তে পারছি না। তুই তো চাকরি থেকে বের হয়ে গেছিস, সব জায়গা থেকে তোর নাম কেটে দেওয়া হয়েছে, তোকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তুই এখন আসতে পারস না, আমার আবার চাকরিটা দরকার। মনটা খারাপ করে বললাম, সারাও খুব সুন্দরী, মনিয়াপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না, কিন্তু মনিয়াপুর তুলনায় কিছুই না। ছোটবেলায় মনিয়াপুকে আমার খুব ভালো লাগতো। জানি না মনিয়াপুর বিয়ে হয়েছে কিনা বা কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেসব জেনেও আমার লাভ নেই। আমি আসছি এখানে টাকা উপার্জন করতে। প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর পাগল নাকি? মনিয়াপু কোথায় আর আমি কোথায়? তখন ম্যাডামের পিএস সারা বলল, তোরে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না। আপু প্লিজ একটা বার দেখা করতে দিন, আপনার পায়ে পড়ি। আচ্ছা, বসের সাথে দেখা করলে পরে যদি বস তোকে চাকরি না দেয়? আমি টেনশনে পড়ে গেলাম। কতটা ঠিকই বলল, যদি চাকরি আবার না দেয় তাহলে বিপদে পড়ে যাব। যদি সারাকে পটাতে পারি তাহলে তো সারাও আমার পক্ষে একটু হেল্প করতে পারবে। তাহলে চলে যেতে হবে। মনে কর ম্যাডাম তোকে চাকরি দেবে না, এখন তুই চলে যা। যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আপনাকে একটা গিফট দিব। তুই কি আমাকে ঘুষ দিতেছস?
হুম। কি দিবি শুনি? একটা লিপস্টিক। হোয়াট? ওয়ান লিপস্টিক? তুই যাবি এখান থেকে নাকি সিকিউরিটি ডাক দিব? ভেবে দেখেন, আপনি না নিলে আমি ম্যাডামকে লিপস্টিক গিফট করব। ছোটবেলা একবার আমি মনি আপুকে লিপস্টিক গিফট করেছিলাম। মনি আপু অনেক খুশি হয়েছিল। তখন স্যার আপু রেগে বললেন, সিকিউরিটি, সিকিউরিটি! সারা জোরে জোরে চিৎকার করে সিকিউরিটি ডাকছে, যার কারণে মনি আপু বাইরে বের হয়ে আসলো আর বলল, সারা কি হয়েছে, চিৎকার করছো কেন? সরি ম্যাডাম, রাফিদ মনে হয় পাগল হয়ে গেছে। তার চাকরির জন্য আপনার কাছে সুপারিশ করতাম। তার বিনিময়ে সে আমাকে একটা লিপস্টিক গিফট করবে। জি ম্যাডাম, আপনার সাথে রাফিদ দেখা করতে চাচ্ছে। 10 মিনিট পরে বল আসতে। জি ম্যাডাম। মনি আপু চলে গেল। তখন সারা বলল, তুই কি ম্যাডামকে তাবিজ করছস? ম্যাডাম কারোর সাথে এমন ব্যবহার করেনি, সবার সাথে সমান ব্যবহার করে, এমনকি আমাকেও একটুও ছাড় দেয়নি। তোর সাথে এত ভালো আচরণ কিছুই বুঝলাম না। ম্যাডাম যেহেতু ভালো ব্যবহার করে, তাহলে আপনিও ভালো ব্যবহার করবেন। করব না। আপনি ম্যাডামের পিএস এর মতো থাকবেন। আমি ম্যাডামের বডিগার্ড। ম্যাডামকে নিরাপত্তা দেওয়া আমার কাজ, এবং ম্যাডামের সকল কাজে আমি পারদর্শী। বডিগার্ডের মতো থাকবেন। আমার হাতের এক চড় খেলে সারা জীবন মনে থাকবে। দেব একটা চড়? না থাক, আমি বরং ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের অফিসে ঢুকলাম। মনি আপু বলল, আবার কি প্রয়োজন? ম্যাডাম আপনার চাকরিটা প্রয়োজন। কেন? ওইখানে আর যাবি না? না, কারণ তারা 6 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমার আম্মু 1 টাকাও ঘুষ দিবে না। কিন্তু আমার এখানে তোকে আবার ঢুকাতে যে 6 লক্ষ টাকা লাগবে। ম্যাডাম টাকা দিতে পারবো না। তাহলে তুই আসতে পারোস। ম্যাডাম জানি আমার ভুল হয়েছে, প্লিজ একটু দয়া করুন। ম্যাডাম আপনার পায়ে পড়ি। আমার মার অনেক শখ একটা চাকরি করব। দেখ, তোর কাজটা এত গুরুত্বপূর্ণ না, তোরে আর এখন প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি মনি আপু রাগ করছে, যেভাবে হোক রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? ম্যাডাম প্লিজ আমার সাথে এরকম করবেন না। ওকে, তোরে চাকরিটা দিলাম। আগে আমার থেকে তুই যে সম্মানটা পেতি সেটা কি আর পাবি? তুই আমার কাছে সব সময় অবহেলিতই হয়ে থাকবি। তুই কি সেটা চাস? সমস্যা নেই। আরেকটা জিনিস, তুই কোনো সময় বলতে পারবি না আমি তোকে চিনি, অথবা তুই আমাকে চিনিস। ওকে। তুই কোনো সময় আমার সামনে আসবি না। ওকে। এটাই তোর লাস্ট চান্স। তোর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন আসে, আমি বলার আগে তুই চাকরি ছেড়ে দিবি। মানুষের তো ভুল হতেই পারে। না, তুই কোনো ভুল করতে পারবি না। ওকে ম্যাডাম। দেখি ম্যাডাম রাগান্বিত হয়ে কথাগুলো বলছে। অফিসে কারোর সাথে 1 মিনিটের বেশি কথা বলতে পারবি না। কেন ম্যাডাম? আমি বলছি তাই। আর কোনো মেয়ের সাথে তো ভুলেও না, প্রয়োজন ব্যতীত। না ম্যাডাম, কথা বলার অধিকারটা অন্তত দেন। বুঝছি তোর চাকরি করার ইচ্ছা নাই। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম সারার সাথেও না? না, কারোর সাথেই না। এমন ভাব ধরবি যেন তুই কথা বলতে পারস না। ওই দেখ, একটা কাগজ প্রিন্ট হচ্ছে, কাগজটা নিয়ে আয়। কাগজের উপর চোখ বোলা আর স্বাক্ষর কর। আমি কাগজের উপর চোখ তুললাম। দেখি আপু যা বলছে তাই কাগজে লিখছে। আমি ভাবলাম এটা মেনে নেওয়া সম্ভব নয়, এমন শাস্তি জীবনেও শুনি নাই। আমি বললাম, আপনি যেহেতু আমার প্রতিবেশী, তাহলে অন্তত আপনার সাথে কথা বলার অধিকার দেন। তুই তো আমার সামনে আসতে পারবি না। তুই যদি এই শর্তগুলোতে রাজি থাকিস তাহলে স্বাক্ষর কর। না ম্যাডাম, আমি পারবো না। ওকে, সিকিউরিটি ডাকতেছি তোরে বের করে দিতে। আপু আপনার সাথে কথা বলার অধিকার দেন। না। একজনের সাথে কথা বলার অধিকার দেন। না, কারোর সাথে না। প্লিজ একজনের সাথে। ওকে, সারার সাথে কথা বলতে পারোস। ওকে। এখন স্বাক্ষর দে। আমি স্বাক্ষর দিয়ে কার্ড নিয়ে অফিসে চলে আসলাম। মনি আপু কাজটা করলো কি? মনে হয় রেগে এই কাজগুলো করছে। রাগ ভাঙলে ঠিক হয়ে যাবে। দেখি দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমি অফিস থেকে বের হয়ে এক চায়ের দোকানে গিয়ে হালকা কিছু খেয়ে অফিসে চলে আসলাম। এসে বসে বসে ঘুমাচ্ছি, কারণ কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম। রুমটা পরিষ্কার করে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি সারা কল দিল। সারা বলল তার অফিসে যেতে। তার অফিসে গিয়ে দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সারা বলল, রাফিদ, উনি আমাদের কোম্পানিতে আসছে একটা চুক্তি করতে, কিন্তু ওনার ল্যাপটপটা কি যেন সমস্যা হয়েছে, দেখো তো। ওকে। আমি ওই মেয়েটার ল্যাপটপটা নিলাম, নিয়ে কিছুক্ষণের মধ্যেই ঠিক করলাম। তখন মেয়েটা বলল, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? ওপেন করে দেখুন। মেয়েটা ল্যাপটপ ওপেন করলো। সারা ইশারায় বলল চলে যেতে। আমি চলে আসলাম। আমি পিসিতে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ সারা আবার কল করলো আর বলল, নিচতলায় 56 নম্বর অফিসে দেখো তো কি সমস্যা। আমি ওখানে গেলাম।
তার কম্পিউটার ডেস্কটপে একটু সমস্যা, সেটা সলভ করে আসলাম। এসে আবার মুভি দেখতে লাগলাম। দেখি মা ফোন দিয়েছে। কি রে, তুই না বললি বাড়িতে আসস, এখনো তো আসলি না? মা ওইখানে টাকা চায় 6 লক্ষ, তাই আমি আর আসিনি। এখন মনিয়াপুর কোম্পানিতেই আছি। আচ্ছা, মন দিয়ে কাজ কর। ওকে। আবার মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মনিয়াপু কল দিল। আমি তড়িঘড়ি করে ফোন ধরলাম। জি ম্যাডাম, কোনো প্রয়োজন? তোর কি এটা মুভি দেখার জায়গা? না। তো মুভি দেখতেছিস কেন? অবসর টাইম পাস করছি। আর আপনি তো বলেছেন কারোর সাথে কথা না বলতে। আমার মুখের উপর কথা? সরি ম্যাডাম। তোকে একটা ফাইল দিচ্ছি, এটা কমপ্লিট কর। ওকে। দেখি আমার ইমেইলে একটা ফাইল আসলো, আমি কমপ্লিট করলাম। কিছুক্ষণ বসে রইলাম। আমার এখানে কল আসলো, বলল 80 নম্বর রুমে বলে কি প্রবলেম হয়েছে। আমি সেখানে গেলাম। গিয়ে দেখি আমার সমবয়সী এক ছেলে কাজ করছে। সে বলল তার কম্পিউটারে কি জানি সমস্যা। আমি তার কম্পিউটার চেক করে সমস্যাটা বের করলাম। আমি কাজ করতেছি। সে বলল, ভাই আপনাকে তো আগে দেখি নাই। ভাই আপনি কি নতুন এসেছেন? জি ভাই। ভাই আপনার নাম কি? রাফিদ। আমি শিয়াব, দেখা হয়ে ভালোই লাগলো। আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম। মি টু। ভাইয়া এটা ঠিক করতে কতক্ষণ লাগবে? 10 মিনিটের মতো। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই এখানে দেখি সবাই সবার কাজ মন দিয়ে করছে, কারোর সাথে কেউ কথা বলে না, কারণটা কি? ভাই এটা কোম্পানির নিয়ম, এটা কেউ ভঙ্গ করলে তার চাকরি নট। আমি ভাবলাম যাক, তাহলে শুধু আমার জন্য নিয়ম না, সবার জন্য। যাক, বাঁচা গেল। কিন্তু এটা কি করে সম্ভব? একটানা 6 ঘন্টা কাজ করতে হয়, এর মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না। এমন নিয়ম আমি জীবনেও শুনিনি। এখন তো দেখি তারা কাজ করতে আসে না, জেলখানায় আসে। দূর, এত কিছু চিন্তা করে লাভ কি? আমি আমার চিন্তা করি। ভাই শেষ, এখন আসি। ওকে। আমি আমার অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর সারা আমাকে বলল তার অফিসে যেতে। আমি সারার অফিসে গেলাম। সারা বলল, তাহলে কোনো কাজ নেই, আমার এই ফাইলটি কমপ্লিট করে দে। ওকে, এখানে বসে করি। ওকে। এই কোম্পানির একটা অদ্ভুত নিয়মের কথা শুনলাম। কি কথা? এখানে বলে প্রয়োজন ব্যতীত কারোর সাথে কেউ কথা বলতে পারে না। কেন? জানি না। আপনি জানেন না? এটা কি করে সম্ভব? এটা এই অফিসের নিয়ম। ও, কিন্তু নিয়মটা একটু অন্যরকম হয়ে গেল না? আমাকে জিজ্ঞেস করতেছস কেন? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে। আমি আর কিছু বললাম না, সোজা বাসায় চলে আসলাম। অফিস শেষ করে এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম, কাপড়গুলো পরিষ্কার করলাম। আমি পরিষ্কার থাকতে পছন্দ করি। আমি একটা কাপড় 2 দিনের বেশি পরি না, পরে সেটা ধৌত করে আবার পরি। আমি যতই অলস হই, কিন্তু পরিষ্কার থাকতে আমি পছন্দ করি। এভাবে কিছুদিন চলে গেল। আমার অফিসে অধিকাংশ সময় কাজ থাকে না, বসে বসে সময় কাটাই। মনিয়াপুর মতিগতি ভালো লাগছে না। আমার সামনে পড়লে কেমন জানি রাগী চোখে তাকিয়ে থাকে। কারণটা বুঝে পাচ্ছি না। আমি শুধু অফিসে বসে থাকি সেজন্য। একদিন রাতে দেখি সারা কল দিল। রাত তখন 9টা। আমি ফোন ধরলাম। কি রে, কই তুই? বাসায়। একটা জরুরি কাজে তোকে এখন আসতে হবে। কেন? এখন আমি ঘুমাবো। আমি আর বস একটা মিটিং এ আছি, এখানে একটু সমস্যা হয়েছে, তোর এখানে আসতে হবে। ওকে, কোথায় আসতে হবে? আমি তোরে লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। ওকে। আমি রেডি হয়ে সারার দেওয়ার লোকেশনে চলে আসলাম। এসে দেখি এখানে একটা বিশাল হোটেল। আমি হোটেলে দেওয়ার রুমে চলে আসলাম। এসে দরজায় টোকা দিলাম। দেখি দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি কেউ নাই। আমি ভাবলাম সারাকে কল দিতে যাব, দেখি রুমে আরো 2জন ছেলে ঢুকলো। ঢুকে আমাকে উড়াধুরা মারতে লাগলো। আমি কিছু বলবো সে সুযোগ দিচ্ছে না। আমিও প্রতিহত করতে লাগলাম। আমি 2জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পর একজনের তলপেটে কিক চালালাম। আরেকজনকে ইচ্ছা মতো কিক দিতে লাগলাম। পর একজন আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। পরে 2জন আমার উপরে ওঠে, তড়িঘড়ি করে আমার হাত পা বেঁধে ফেলে। একটা চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে তারা 2জন চলে যায়। আমি খেয়াল করলাম আমার নাক থেকে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না তারা 2জন আমাকে মারবে কেন। 2জনের কাউকে আমি চিনি না, নাকি তারা অন্য কারো কথা এরকম করছে। কিন্তু কার কথা আমি বুঝতে পারছি না। আমি কারোর সাথে তো কোনো ঝামেলা করিনি। পরক্ষণে আমার খেয়াল আসলো, আরে এটা আবার ভাবার কি আছে? আমাকে এখানে আনছে কে? সারা। নিশ্চয়ই সে আমার সাথে এরকম করছে, কিন্তু কেন? আর এভাবেই মারবে কেন? আমার মাথা কাজ করছে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। রক্তে আমার শার্ট প্যান্ট লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি আসছে রুমের ভেতর। আমার শরীরটা দুর্বল লাগছে। আমি মাথা উঁচু করলাম না। শেষে আমার মাথা উঠালো। আমি তাকিয়ে দেখি সারা। আমি অবাক হইনি, কারণ সে যেহেতু আমাকে এখানে ফোন করে আনছে, তাহলে নিশ্চয়ই এটা তার কাজ। সে টিস্যু দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে।
আমি বললাম, হাত সরা শয়তান। দেখ বকা দিস না, আমি তোরে কিছু করছি? হাত সরা। আমি মনিয়াপুর কাছে বলবো তুই যে আমার সাথে এরকম কি করছিস। ওহো, তুই তো দেখি ম্যাডামের নামও জানোস। এই জন্যই তো বলি ম্যাডামের সাথে তোর কিসের এত কথা। চুপ কর শয়তান, এর বিচার খুব ভয়ঙ্কর হবে। কার বিচার হবে সেটা একটু পরে বুঝবি। তুই শুধু একটাবার ম্যাডামের সাথে কথা বলার সুযোগ দে। আমার চোখে মুখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। হাত দুটো যদি খোলা থাকতো তাহলে এতক্ষণে তাকে আধমরা করে ফেলতাম। দুঃখিত, দিতে পারলাম না। আচ্ছা তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি তোরে কিছু করছি? তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে আরেকজনের। কে সে? একটু পর দেখতে পারবি। তাকে বল আমার সামনে না আসতে। তাকে পেলে আমি মেরেই ফেলবো। সেই সাধ্য তোর নেই। দেখা যাবে। তুই সাহস থাকলে আমার হাত খুলে দে। দেখ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারস কিনা। ভাবনায় ফেলে দিলি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই। একটু পর তোর সাথে একজন দেখা করবে, তার কাছেই তুই তোর রাগ মিটাস। এই বলে সারা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন কে জানি আসলো। তার দিকে তাকাতে আমার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। সেটা হলো মনিয়াপু। মনিয়াপু আমার সাথে এরকম করলো, আমি বিশ্বাস করতে পারতেছি না। মনিয়াপু আমার সামনে এসে বসলো আর বলল, ইস, তোর একটু বেশি মারছে। সরি সরি। ওয়াই ওয়াই? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন? মনে আছে আজ থেকে 10 বছর আগে আমার কোমরে ঘুষি দিয়েছিলি আর আমাকে চট দিয়ে চশমা ভেঙে ফেলেছিলি? মনে আছে। আসলে কি জানিস, আমি আমার মনকে শান্তি দিতে পারছি না। তোরে দেখলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। এটার জন্য এত কিছু করতে হবে? ওই দিনে আমাকে চট দিয়ে দিতেন, আমি কিছু মনে করতাম না। দেখ, তোর মনে করায় আমার কিছু আসে যায় না। তুই সেই 8-10টা ছেলের মতোই আমার কাছে, আর তোকে আমি নিজ হাতে মারবো, না হলে আমার মন শান্তি পাবে না। আপনি যদি আমাকে মারতেন তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। আপনি মানুষ ভাড়া করে আমাকে মারছেন। আসলে আমি লোক পাঠাইছিলাম তোকে ধরে চেয়ারে বাঁধতে, কিন্তু তোকে কাবু করতে একটু সমস্যা হয়েছে। ও, সেই ছোট্টবেলা থেকেই আমার চোখে একটু সমস্যা। আজ আমি তোকে কানা বানাবো। যা ইচ্ছে করেন, আমার শরীর খুব দুর্বল লাগছে। মনোপু কোনো কিছু না ভেবে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল, গিয়ে আরো 4টা চড় লাগালো। আমার গাল দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। তারপর আবার আমার নাকে মুখে ঘুষি দিতে লাগলো। চোখে একটা ঘুষি দিল, চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে। এভাবে মারার কারণে ব্লিডিং আরো বেড়ে গেল। দেখি মনি আপু চলে যাচ্ছে। আমি বললাম, আপু আমার শরীরটা খুব দুর্বল লাগছে, অতিরিক্ত ব্লিডিং এর কারণে মনে হয় বাঁচতে পারবো না। যদি মারা যাই তাহলে আপু প্লিজ আবার মাকে দেখে রাখবেন। এই বলে আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার চোখ দুটো বুঝে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কোনো এক হাসপাতালে ভর্তি আছি। দেখি মুখে ব্যান্ডেজ। আস্তে আস্তে আমার সব খেয়াল হলো। আমি আমার মোবাইল খুঁজতে লাগলাম। দেখি এক নার্স আসলো আর বলল, বেশি নড়াচড়া করবেন না, ব্লিডিং শুরু হবে। আমি কয়দিন এখানে আছি? গত রাতে আপনাকে এখানে আনা হয়েছে, আপনি ঘুমিয়েছিলেন। আমার মোবাইলটা কোথায় জানেন? আপনার সাথে তো মোবাইল আসে নাই। ও, আমার আর কতক্ষণ এভাবে থাকতে হবে? আপনার চোখে মারাত্মক চোট লেগেছে, যার জন্য আপনাকে চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর আপনার প্রচুর ব্লিডিং হয়েছে, সেজন্য আপনার চিকিৎসা করতে রক্তের প্রয়োজন ছিল। কিন্তু আপনার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। এই রক্ত আমাদের কাছে ছিল না। যে নিয়ে এসেছিল আমরা তাকে জানালাম, সে আপনাকে 1 ব্যাগ রক্ত দেয়, যার জন্য আপনি এই যাত্রায় বেঁচে যান। আপনার মোবাইলটা দেওয়া যাবে? আবার মাকে ফোন করব। আমাদের ব্যক্তিগত মোবাইল কোনো পেশেন্টকে দেওয়া যায় না। প্লিজ আপু দেন, আমার মা মনে হয় খুব টেনশন করছেন। শুধু 1টা মিনিট। এটা আমাদের রুলস, আমরা রুলস ভঙ্গ করি না। প্লিজ আপু 1টা মিনিট। ওকে, এই নিন। আমি ফোন নিয়ে মার কাছে কল দিলাম। মা কল ধরলো। মা বলল, কি রে, তোকে সকালে ফোন দিলাম, ধরলি না কেন? এই তো মা, একটু ব্যস্ত ছিলাম। ওকে, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তোর ওই নাম্বার কি হয়েছে? মা, অফিস থেকে কি জানি সমস্যা হয়েছে, কিছুদিন পর ওই নাম্বারে কল দিও। আচ্ছা। আর এই নাম্বারে ফোন দিও না, এখন রাখি। আচ্ছা। মার সাথে কথা বলে মনটা এখন একটু ভালো লাগছে। আমি নার্সকে মোবাইল দিয়ে বললাম। নার্স বলল, আপনি এমন আহত হয়েছেন,
কিন্তু আপনার মাকে বললেন না কেন? মাকে বললে সমস্যা আছে। আপনি যে আহত হয়েছেন, আমরা ভাবছিলাম পুলিশকে ইনফর্ম করব, কিন্তু যে আসছিল আপনাকে নিয়ে সে না করছে। পুলিশকে না বলে ভালোই করেছেন। এই নিন ঔষধ। ধন্যবাদ। আচ্ছা, আমার হাসপাতালের বিল কত হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু আপনার হাসপাতালের বিল পে করে দিয়েছে যিনি আপনাকে নিয়ে আসছিল। কে নিয়ে আসছিল জানেন? চিনি না। তার মুখের বর্ণনা দিতে পারবেন? পারবো। বলেন। উনি খুব আতঙ্কে ছিলেন এবং খুব কাঁদতেছিলেন। তিনি কিছুটা মিডিয়াম বয়সের ছিলেন। আমি বয়স 20-এর উপরে হবে। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। মুখের মধ্যে মায়াবী একটা ভাব ছিল। সবচেয়ে বড় কথা হলো তিনি চশমা পরা ছিল। ওকে, ধন্যবাদ। আমি তাকে চিনেছি। এখন রেস্ট নেন। আমি ভালো করে চিনতে পারছি এটা মনি আপু ছিল। আমাকে মেরে এখন ভালো শাস্তি আসছে। আমি তো মরেই যাচ্ছিলাম। এই শাস্তি মনি আপু অবশ্যই পাবে। আমি আর মনি আপুর কোম্পানিতে চাকরি করব না। পরে আবার কোনো ঝামেলায় ফেলে আবার আমাকে মারবে। এর চেয়ে ভালো সময় থাকতে কেটে পড়া। আর সারাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আচ্ছা, আমার মোবাইল কোথায়? মোবাইলের জন্য খুব টেনশন। মোবাইলের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ছিল, যেটা অনায়াসে একটা ল্যাপটপ হ্যাক করা সম্ভব। অসুবিধা নেই, সেই ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখন টাকাও নেই একটা মোবাইল কিনবো। চোখ কেমন জানি ঝাপসা দেখছি। চোখে ডাক্তার দেখানো লাগবে, সেই টাকাও নেই। মার কাছে টাকা চাবো, সেই উপায়ও নেই। মার কাছে টাকা চাইলে হাজার প্রশ্ন ছুটে দিবে। আর মনে হয় না মার কাছে টাকা আছে। মা ব্যবস্থা করে দিবে। সত্যি কথা বললে মা শুধু বলবে শুধু বাড়িতে চলে যেতে। এখন কি করব? আমার মাথায় কোনো কাজ করছে না। এখন কাজ শুধু এখান থেকে বের হওয়া। দেখি নার্স প্রবেশ করছে, হাতে আমার পোশাক। আসলে নার্সটা খুব সুন্দরী। নার্স বলল, এই নিন আপনার কাপড়। ধন্যবাদ, আমি এখন চলে যেতে চাই। কিন্তু উনি বলছিল তিনি এসে আপনাকে নিয়ে যাবে। থাক, তার আর দরকার নেই। এই ওষুধগুলো খাবেন রুটিন মতো। ওকে। ধন্যবাদ, আবারও আসবেন। না, আমার আর এখানে আসার ইচ্ছে নেই, কারণ আমি মরতে চাই না। এখানে সবাই আসে বাঁচার জন্য, মরার জন্য নয়। মরার জন্যই আসে, নালে কেন? আমি মরতে বসেছিলাম। দেখেন, আমরা আপনাকে সুস্থ করে তুলেছি, আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ওকে, ধন্যবাদ। নার্স চলে গেল। আমি পোশাক পাল্টিয়ে এমন ভাব ধরলাম যেন আমার কিছুই হয়নি। আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। দেখি সারা আর মনি আপু গাড়ি থেকে নামলো। তাদের দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। সারা হেঁটে আমার কাছে আসলো আর বলল, ম্যাডাম তোকে ডাকছে। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, কে আমার ম্যাডাম? আর আপনি কে? দেখ, ভাব ধরিস না, ম্যাডাম দাঁড়িয়ে আছে। কে আমার ম্যাডাম? আমি কি কোনো কোম্পানিতে চাকরি করতাম? মনে হয় না। আর আপনি বা কে? ম্যাডাম দাঁড়িয়ে আছে। লিসেন, আমি কোনো কোম্পানিতে চাকরি করি নাই, না আমার ছিল কোনো বস। আর আপনাকে আমি চিনি না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বাড়িওয়ালার মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম আর বললাম, মা কিছু টাকা পাঠাও। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? মা, আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, কিছু টাকা দরকার। কিভাবে চিন্তাই হয়েছে? আমাকে আগে বলিস কেন? সেই সুযোগ ছিল না। কত টাকা লাগবে? 10,000 টাকা দাও। আচ্ছা, তুই বিকাশ নাম্বার দে, পাঠাইতাছি। আচ্ছা। বিকাশ থেকে টাকা তুলে প্রথমে চোখের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সমস্যার কথা বললাম। ডাক্তার একটা ড্রপ দিল আর চশমা দিল আর বলল 3 মাস ব্যবহার করতে। ভাবলাম মনি আপুর মনের ইচ্ছে পূরণ হলো। সে নিজে কানা, সাথে আমাকেও কানা বানালো। আমি নিয়ত করে ফেললাম মনি আপুর কোম্পানির আশেপাশেও আমি যাব না। দরকার হলে ঢাকায় রিক্সা চালিয়ে বাড়িতে টাকা পাঠাবো। এখন আমার কাজ শুধু একটা নতুন কাজ বের করা। আমি একটা বাটন মোবাইল কিনে পূর্বের সিমটা উঠাইলাম। কাজ খুঁজতে লাগলাম। 4 দিন চলে গেল, কোনো কাজ পাই নাই। সেদিন খুব ক্লান্ত লাগছিল। রাতে ঘুমালাম। রাত 1টার সময় কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি কিছুটা অবাক হলাম, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? আসলে আমার রুমটা বাড়ির এক কোনায় পড়ছে, মানে গেটের ভিতরে এক দরজা, গেটের বাহিরে আর এক দরজা। আমি বাহিরেরটা বেশি ব্যবহার করি, সেজন্য গেটের বাইরে থেকেও আমার রুমে আসা যায়। রাত 1টার সময় দরজায় টোকা দেওয়ার কারণ আমি কিছুটা হকচকিয়ে উঠলাম। আমার মাথায় কাজ করছে না কে দরজায় টোকা দিল। আমি লাইট জ্বালিয়ে চশমা চোখে দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপার থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। বুঝলাম এটা সারা। আমি সারা, দরজা খোল। কেন আসছেন? তুই দরজা খোল, পরে বলছি। না, দরজা খুলবো না।
এত রাতে আমার এখানে কেন আসছেন? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন? তেমন কিছু না, ম্যাডাম আসছে তোর সাথে কথা বলবে। আপনারা দুজন চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই। আপনারা দুজন শুধু আমাকে মারতে আসছেন। প্লিজ সারা, আমাকে ছেড়ে দেন। ম্যাডাম তোর সাথে দেখা করতে আসছে, প্লিজ ম্যাডামকে ফিরিয়ে দিস না। আপনাদের কাউকে আমি চিনি না, চলে যান। তুই যদি দরজা না খোলস, না হলে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। এই বলে দরজায় লাথি দিতে লাগলো। আমি বললাম, ওকে, ম্যাডামকে বলেন আসতে। আচ্ছা। একটু পর মনিয়াপুর কণ্ঠ শুনতে পারলাম। রাফিদ, তোর সাথে কথা আছে, প্লিজ দরজা খোল। ওকে আপু, দরজা খুলছি। যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো। আচ্ছা। আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে সারা আমার হাত থেকে ছুরি কেড়ে নিল। আমার টি শার্টের কলার ধরে গাড়ির সামনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতর ঢুকিয়ে দিল। দেখি আমার পাশে মনিয়াপু বসে আছে। আর মনিয়াপু বলল, অফিসে যাস না কেন? আর আপনার কোম্পানিতে চাকরি করব না। দেখ, তোকে আমি এভাবে আসতে বলছি, এটা তো সৌভাগ্য। লাগবে না আমার সৌভাগ্য, আপনি চলে যান। সরি, আমি অত্যন্ত দুঃখিত তোর সাথে এমন করার জন্য। মনিয়াপুর মুখ থেকে সরি শুনে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। আমি ভাবলাম মনিয়াপুর টাকার পিছনে ছুটো শুধু। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষেরই একটা মন থাকে। এই অতিরিক্ত রাগের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সময় ফুরিয়ে গেলে সঠিক সিদ্ধান্ত মাথায় আসে। তখন যদি সে সেটা সমাধান করে, সেটা হলো বুদ্ধিমানের কাজ। মনিয়াপু সেটাই করছে। ইটস ওকে, নো প্রবলেম, বললাম মুখে হাসি টেনে। মনিয়াপু আমার মোবাইল দিয়ে বলল, এই নে তোর মোবাইল। ধন্যবাদ। আগামীকাল থেকে অফিসে জয়েন কর। ওকে, কিন্তু আপু সারাকে বলেন আমার সাথে ভালো ব্যবহার করতে। আচ্ছা, বলবো। আমি মনিয়াপুর মুখের দিকে তাকালাম। দেখি চোখে দুটো চশমা, চোখ দুটো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম না কেন, কেঁদেছে অনেক। আমার তা মনে হয় না। মনিয়াপুর হাত থেকে মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালাম। মোবাইল নেওয়ার সময় বনির হাতের সাথে আমার হাত লেগে যায়। আমি তার হাতটা অনুভব করলাম। আমার হাতের তুলনায় মনিয়াপুর হাতটা অনেক উষ্ণ। নিজের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, আমি যাই। ওকে যা, আগামীকাল অফিসে যেন তোকে দেখতে পাই। জি আপু। অফিসের মধ্যে কিন্তু আপু ডাকিস না। ওকে। আমি চলে আসলাম। গাড়ির আওয়াজ শুনলাম, তারা চলে গেছে। আমি ভাবতে লাগলাম, মনিয়াপু মনে হয় আমাকে একটু বেশিই কেয়ার করছে। তার কি কোনো কারণ আছে, নাকি আবার নতুন কিছু করার ফন্দি করছে? কেন জানি মনিয়াপুর জন্য মনের ভিতর নতুন একটা ফিলিংস কাজ করছে। ফিলিংস কাজ করলে কি লাভ হবে? আমার সবকিছু ঘিরেই মাকে নিয়ে। মা যেভাবে চাই সবকিছু সেভাবে হবে। মা যে মেয়েকে বলবে বিয়ে করতে, আমি সেই মেয়েকেই চোখ বুঝেই বিয়ে করব। আমার আব্বা সে অনেক আগেই মারা গেছে, যখন আমার 15 বছর, আর এখন 23 চলে। মানে 8 বছর আগে আমার পিতা মারা গেছে। 8 বছরে মা আমাকে তিল তিল করে বড় করছে। কোনো কিছুর অভাব হতে দেয়নি। যে সময়টা যেটা চেয়েছি সে সময় সেটা দিয়েছে। এখন কোনো কিছুর জন্য আমি মাকে কষ্ট দিতে চাই না। আর কোথায় মনিয়াপু আর আমি কি চিন্তা করছি, এখন যেহেতু মনিয়াপু রাত 1টার সময় এসে বলে গেছে তার কোম্পানিতে জয়েন করতে, তাহলে অবশ্যই আমি জয়েন করব। আমি পরদিন অফিসে হাজির হলাম। গিয়ে আমার কাজে মনোযোগ দিলাম, কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি মোবাইলে কল দিল। আমি চিনতে পারলাম এটা রাহাত। রাহাত, কি খবর, কেমন আছোস? ভালো মামা। তুই কোথায় জানিস চাকরি করস? জেনি ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা কোথায়? আমি জায়গার ঠিকানা বললাম। সেই জায়গার আশেপাশে একটা কোম্পানিতে আমি আজ চাকরি ইন্টারভিউ দিতে আসবো। আমি কি একটা থাকতে পারবো তোর সাথে? অবশ্যই। আমি আগামীকাল আসছি। ওকে, এসে কল দিস। আচ্ছা। আমি রাহাতের ফোন কেটে দিলাম। ভাবলাম একটা কফি খাওয়া যাক। অফিসের মধ্যে কফি বানানোর মেশিন আছে, যে যার মতো ইচ্ছা মতো কফি বানিয়ে খেতে পারে। আমি কফির মেশিনের কাছে গিয়ে কফি বানাতে লাগলাম। তখন এক মেয়ে এসে বলল, একটু তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। আমি তো আর মেশিন না, আপনি মেশিনকে বলেন তাড়াতাড়ি করতে। না, আপনিই তাড়াতাড়ি করেন। আচ্ছা দাঁড়ান, আমারটা আপনি নিয়েছেন। আপনি কি সুগার বেশি খান? হুম। আমি কম খাই, ওকে? এখন তাড়াতাড়ি করেন। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিজের জায়গা দখল করে নিল। আমি এতক্ষণ মেয়েটার দিকে না তাকেই কথা বলছিলাম। তাকে দেখি সারা। আমি ভাবলাম সারা ছাড়া এই কাজ আর কেই বা করতে পারে। ও কণ্ঠস্বর চেঞ্জ করে এমন করছে। আমি বুঝলাম এটা ইচ্ছাকৃত। আমি বললাম, এটা কি করলেন? মজা করলাম, এই নে তোর কফি। আমি কফি হাতে নিলাম। তখন সারা বলল, আচ্ছা তুই কি ভাব একটু কম ধরে অফিসে আসতে পারোস না? এমন ভাব ধরে আসোস যেন তুই অফিসের বস আর আমার কর্মচারী। কই আমি ভাব ধরলাম? আবারও ভাব ধরিস? আবার কোথায় ভাব ধরলাম? আবারও? রাখেন আপনার ভাব, আমি গেলাম। এই বলে আমি হাঁটা ধরলাম।
কি ভেবে যেন পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে 2 পা আগালাম। সামনে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার হাতের গরম কফি ওনার শরীরে পড়ে গেল। উনি হকচকিয়ে উঠে আমাকে কষে একটা চড় দিলেন। আমার চশমা পড়ে গেল। আমি চশমা চোখে দিয়ে বললাম, সরি স্যার, সরি স্যার। চুপ বেয়াদব, দেখে শুনে হাঁটতে পারিস না? সরি স্যার, আমারই ভুল। ভুল তো তোরই। এই বলে তিনি তার শরীর থেকে শার্ট খুলে ফেললেন। দেখি ওনার 6 প্যাক, সেই লেভেলের বডি। অফিসের সকল মেয়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক। আমি একটা সময় 6 প্যাকে ট্রাই করেছিলাম, পরে অলসতার জন্য আর করা হয়নি। স্যার এসে বলল, সরি সরি স্যার, কিছু মনে করবেন না। কেন কিছু মনে করব না? সে তো ইচ্ছে করেই আমার শরীরে কফি ঢেলে দিল। সরি স্যার। এই তুই দেখে চলতে পারস না? থাপড়াই আর সব দাঁতগুলো ফেলে দেবো। ঠিক মতো কাজ করতে দিবি না তো চলে যাবে। সরি ম্যাডাম। আবার আমাকে সরি বলস? স্যারকে বল। সরি স্যার। দেখি তার বডিগার্ডগুলো আয়সা তাকে নতুন পোশাক পরিয়ে দিল। আমি আমার অফিসে চলে আসি। দোষটা আমার ছিল সেটা আমি মানলাম, কিন্তু সারা আমাকে কি অপমানটাই না করলো। উনি নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে, সেজন্য সারা তাকে স্যার স্যার বলতেছে। কিছুক্ষণ পর সারা আসলো, আমার এখানে এসে বলল, সরি রে, তোকে অনেক অপমান করছি, কিছু মনে করিস না। উনি আমাদের বিজনেস পার্টনার, ওনাকে ম্যাডামও খুব সম্মান করে, সেজন্য তোর সাথে এমন করছি, কিছু মনে করিস না। ওকে, সমস্যা নেই, দোষটা আমার ছিল। জানি তোরে চর মারছে, কিছু মনে করিস না, আসলে উনি এমনই। সমস্যা নেই, এইসবের সাথে আমার অভ্যাস হয়ে গেছে। ওইদিন মনি আপু মারলো, আজকে এক অচেনা ব্যক্তি এসে মারলো, পরদিন আপনি মারবেন, এরপরে অফিসের সবাই আমার শরীরে হাত উঠাবে। আমি থাকতে এই অফিসের কেউ তোর শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। এটা যদি মনি আপু বলতো তাহলে বিশ্বাস করতাম। তুই আমাকে বিশ্বাস করিস না? না, করি না। শোন, ওই লোকটার সাথে বেশি ঝামেলা করিস না, উনি ম্যাডামের বয়ফ্রেন্ড। ওনা যদি কিছু করস, ম্যাডাম তোকে মেরে ফেলবে, আর তুই তো জানিস ম্যাডাম যেই দিকে আমি সেই দিকে। মনে হয় না এই অফিসে বেশি দিন টিকতে পারবো। পারবি পারবি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সেটা আপনি ঠিক বলেছেন। একটা প্রশ্ন করি? কর। ম্যাডামকে আপনি কি রকম চোখে দেখেন? আমার কাছে ম্যাডামকে খুব ভালো লাগে, উনি আমার সকল সমস্যা বোঝে। আমি তো নিয়ম করেই ফেলছি ম্যাডামের বিয়ের পরে আমি বিবাহ করব, আর মনে হয় শীঘ্রই বিয়ে করে ফেলবে ওনাকে। ও ভালো। আপনি কাকে বিয়ে করবেন? আপনাকে তো কেউ পছন্দ করবে না, বললাম মুখে হাসি টেনে। আমাকে বিয়ে করবে না এরকম মানুষের অভাব? অভাব। যদি আমাকে বলেন তাহলে আমি রাজি হব না। তুই রাজি না হলে তোরে কিডন্যাপ করে বিয়ে করব। কত শখ! শখেই তো আল্লাহ আল্লাহ কর, যাতে কেউ আমাকে পছন্দ করে। পছন্দ করলে তুই বেঁচে যাবি, না হলে তোর খবর আছে। সেটা দেখা যাবে। আমি চাই। ওকে। আমি আর কিছুক্ষণ অফিস থেকে রুমে চলে আসলাম। পরদিন রাহাত আসলো। সে গিয়ে তার কোম্পানিতে ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দিয়ে সে বলল খুব ভালো হয়েছে। তখন রাহাত বলল, দোস্ত, আমি মনে হয় চাকরিটা পেয়ে গেছি, এখন বাড়ি চলে যাই। কোম্পানি থেকে মনে হয় 2-1 দিনের ভিতর কল আসবে। এখন একেবারে ঢাকা চলে আসবো। তোর এখানে থাকার ব্যবস্থা আছে না? আছে, আজকে থাকা যা। থাকলেই দেরি হয়ে যাবে, আমি গেলাম। ওকে, ফোন দিস। আচ্ছা। রাহাত চলে গেল। রাহাত আসলে ভালোই হবে, দুজন একসাথে মজা করতে পারবো। 3 দিন পর রাহাত আসলো, এসে কোম্পানিতে জয়েন করলো। এভাবে 1 মাস চলে যায়। প্রথম মাসে বেতন দিল 30,000 টাকা। আমি ভাবলাম মোটামুটি ভালোই, খারাপ না। আমি বেতন পেয়ে মাকে ফোন দিলাম, কেমন আছেন? ভালোই। বেতন পেয়েছি। কত? 30,000 টাকা। আমার এখানে খরচ গিয়েছে 10,000 টাকা, বাকি টাকা পাঠাচ্ছি। পাঠা, তোর জন্য মেয়ে দেখছি। দেখছো? কিন্তু মা, আমার হাতে তো এখন টাকা পয়সা নেই। তুই কোনো চিন্তা করিস না। এখন বল, তুই কবে আসতে পারবি? তুমি যেদিন বলবে। আগামী সপ্তাহে আসতে পারবি? আসতে পারবো, শুধু শুক্রবার ছুটি। তোর সাথে তো রাহাত থাকে, তাকে নিয়ে একেবারে আসিস। আচ্ছা। তুই তো জানিস আমি বাড়িতে একা, সাথে যদি বৌমা থাকে তাহলে আমার কোনো টেনশন থাকবে না। মা, তোমার যেটা ভালো মনে হয় করো। আচ্ছা, আমি পরশু তাদের বাড়িতে যাব, পরে তুই আসলে কথা ফাইনাল করব। আচ্ছা। তোর রাইখা দে। আমি ফোন কেটে দিলাম। রাহাত এখন আমার সাথেই থাকে। আমি যে রুমে থাকি সেই রুমে ইজিলি দুজন থাকতে পারবো। রাহাত আলাদা তোষক বিছিয়ে থাকে, আমার কোনো সমস্যা নেই। রাহাত বলল, কে ফোন করছে? মা ফোন করছে, আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আগামী সপ্তাহে বাড়িতে যাচ্ছি, তোর যেতে হবে। ওকে, যাব। সিগারেট খাবি? ধুর হালা, তুই জানিস না আমি এসব খাই না। আরে বন্ধু, একটা টান দিয়ে দেখ কেমন লাগে। বিয়ের পরে তো আর খেতে পারবি না। আমি এখনো খাবো না, পরেও খাবো না। আরে খেয়ে দেখ, টেনশন থেকে সব সময় মুক্ত থাকবি। এই বলে রাহাত সিগারেট ধরতে যাবে, তখন আমি বললাম, বাহিরে যা।
গন্ধ সহ্য করতে পারি না। যাচ্ছি। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। মণিয়াপুর সাথে পরে আর কোনো কথা হয়নি। স্যারের সাথে খুবই অল্প করি। আস্তে আস্তে কোম্পানিতে অভ্যস্ত হয়ে গেলাম। এখন সবার কাছেই আমি পরিচিত। ভাবতে অবাক লাগছে, আর কিছুদিন পর বিয়ে। আল্লাহ আল্লাহ করি যাতে ভালো মেয়ে কপালে জুটে। আজকে অফিসে বেশি কাজ ছিল না, রুমে চলে আসলাম। মেসের খাবার আর ভালো লাগে না, পেটের খিদায় শুধু খাই। টাকাও নাই যে ভালো মন্দ খাবো। রাহাতেরও আমার মতো মাসে 30,000 টাকা বেতন। তার একটা লোকাল কোম্পানি, 10 বছর বেদের চাকরি। রাহাতের ফ্যামিলির সবাই আছে। রাহাত আর সবুজ আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথে এসএসসি দিয়েছিলাম। পরে আমি কারিগরি লাইনে চলে আসি। সবুজের এখনো কোনো চাকরির ব্যবস্থা হয়নি। ওর বাবার একটা ব্যবসা আছে, ওইখানে সে সময় দেয়। এখন ওর যদি এদিকে কোনো চাকরি হয় তাহলে তিনজন একসাথে অন্য আর একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। সবুজের এখনো কোনো আপডেট পাইনি। আমি দুপুরের খাবার খেয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলে খেলতে বেরোলাম। রাহাত এখনো রুমে আসেনি। বাসার পাশে একটা মাঠ আছে, ওইখানে ক্রিকেট খেলি। এই 1 মাসে তাদের সাথে ভালোই পরিচয় হলাম। ছোটবেলা থেকেই আমাদের তিনজনের খেলার প্রতি একটু বেশিই ঝোঁক ছিল। বিকেলে খেলাধুলা করে বাসায় আসছি, দেখি অনেক মানুষ নামাজে যাচ্ছে। এখানে আসার পর নামাজ কি জিনিস ভুলেই গিয়েছিলাম। বাড়িতে থাকতে মার বকাঝকার কারণে নামাজ পড়তাম। এখানে এসে যেন সবটাই ভুলে গেলাম। কেন জানি মনে হলো নামাজ পড়া উচিত। নামাজ পড়ে রুমে আসলাম। কোম্পানি থেকে একটা নতুন ল্যাপটপ দিয়েছে। ল্যাপটপটা নিয়ে বসলাম। রাহাত রুমে আসলো। আমি বললাম, আজকে এত দেরি করলি কেন? কোম্পানিতে আজকে বেশি কাজের চাপ গিয়েছে। তোদের বস কি মেয়ে নাকি? না দোস্ত, চল না আগামীকাল ভালো মন্দ খাই। মেসের খাবার খেতে খেতে তেতো হয়ে যাচ্ছি। কি খাবি? গ্রিন আর নান। খারাপ না, ওকে আগামীকাল। তোদের কোম্পানি একটা মেয়ে বাইর করে দিস না? কিছুদিন জমি প্রেম করি। তুই কি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাস? কি দরকার আছে? কিছুদিন পর বাড়ি থেকে বিয়ের জন্য বলবে, তখন 10টা দেখে একটা পছন্দ করবি, সেটাই ভালো। জানি জানি, দে না একটা বের কইরা। তুই অন্তত আমারে বলিস না। আমাদের কোম্পানি যেই অদ্ভুত নিয়ম, সেটা শুনলে তোর মাথা চক্কর দিবে। কি নিয়ম? আমি রাহাতকে অফিসের অদ্ভুত নিয়মের কথা বললাম। রাহাত শুনে বলল, এমন আজারে ফালতু নিয়ম কে বানাইছে রে? আমার বাবা জন্মে এমন নিয়মের কথা শুনি নাই। কে রে তোদের বসটা? তার বাড়ি কোথায়? আমি এতদিন রাহাতকে মণিয়াপুর সম্পর্কে কিছুই বলিনি। কে বানাইছে শুনে তো তুই লাভ দিয়ে উঠবি। লাভ দেওয়ার জন্য প্রস্তুত হ। বল বল দেখি, কোন হালা এটা? মোফাজ্জল আঙ্কেলের মেয়েকে চিনিস? কোন মুফাজ্জল? তুই কোন মুফাজ্জলকে চিনস? দেখি রাহাত ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর রাহাত শোয়া থেকে বসে পড়ল আর বলল, তুই আমাদের প্রতিবেশী মুফাজ্জল আঙ্কেলের মেয়ে সুমাইয়া আক্তার মনের কথা বলতেছস? হোয়াট? দাঁড়া, মনে আক্তার বস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন বলস না কেন? সারপ্রাইজ। ভাল সারপ্রাইজ। এই কাহিনী তোদের সাথে এরকম করছে, এতে আমি একটু অবাক হইনি। কারণ ও তো এমনই, ছোটবেলা কি জ্বালান জ্বালাইছে। তোরে বলছিলাম না আমার চশমা পড়া পিছনে একটা ইতিহাস আছে। এটা মণিয়াপুর কারণে হয়েছে। কি করে হয়েছে? আজকে না, আর একদিন। মণিয়াপুর সাথে কি চলে নাকি? তোর কি মাথা ঠিক আছে? কোথায় মণিয়াপু আর আমি? শালা কিছুদিন পর তো আমি বিয়ে করতেছি। বুঝছি, তোর দ্বারা কিছু হবে না, আমারই কিছু একটা করতে হবে। তুই কি করবি? দেখিস, তোরে আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। তুই যদি পটাতে পারিস তাহলে তুই লাকি, আর যদি না পারোস তাহলে তোর খবর আছে। কে রে এটা? মণিয়াপুর সেক্রেটারি সারা, খুব পাক না। আর মণিয়াপুর বডিগার্ডও। আর যেহেতু বডিগার্ড, তাহলে মারামারিতে উস্তাদ। অসুবিধা নেই, এমন মেয়ে তো আমার দরকার। দেখ, তুই জেনে বুঝে আগুনে লাভ দিচ্ছস। তোর কপালে শনি আছে। অসুবিধা নেই, তুই শুধু মেয়েটাকে দেখাস। আচ্ছা, আমি কতক্ষণ মোবাইল টিপে খাওয়া দাওয়া করলাম, দেখি মা ফোন দিয়েছে। তোর জন্য মেয়েটা দেখছি, মেয়েটাকে না আমার খুব ভালো লাগছে। তুই কবে আসবি? শুক্রবার আসতেছি। আয়। রাখি। আর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। দুপুর পর্যন্ত এক নাগারে বসে রইলাম। দুপুরে এসে এক সিকিউরিটি এসে খবর দিল আমাকে কে জানি ডাকছে। আমি গেটের বাইরে গিয়ে দেখি রাহাত। রাহাতের মুখ দেখে বুঝলাম কিছু একটা হয়েছে, সেজন্য সে ফোন না দিয়ে ডাইরেক্ট এখানে চলে আসছে। রাহাত বলল, তোর মার শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি বলিস? আমি গতকাল রাতেই মার সাথে কথা বললাম, তখন তো মার শরীর খারাপের কথা বলেনি। আমাকে এখন ফোন দিয়ে বললো তোর মার শরীর ভালো না, এখন রেডি হওয়া, বাড়ি যেতে হবে। তুই দাঁড়া, আমি ছুটি নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। আমি ভাবতে লাগলাম, কি হলো মার? গত রাতেই তো মার সাথে কথা বললাম, মা আমাকে তেমন কিছুই বলেনি। রাতের মুখ দেখে বুঝলাম নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাহলে কি মার কিছু হয়ে গেল নাকি? এমন কথা মনে হওয়ার সাথে সাথে আমার ভিতরে একটা চিপ দিল। ভাবলাম এটা হতে পারে না।
আমি সোজা মনিয়াপুর অফিসের সামনে গেলাম, দেখি সারা নেই। মনিয়াপুর দরজায় টোকা দিলাম। মনিয়াপু বলল, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকলাম। আমি বললাম, ম্যাডাম আমার ছুটি লাগবে, আমার মার শরীর ভালো না। আমি জানি, যা তাড়াতাড়ি বাড়ি যা। আর এই নে আমার পার্সোনাল নাম্বার, কোনো সমস্যা হইলে ফোন দিস। ম্যাডাম আমার মার কি হয়েছে আপনি জানেন? তেমন কিছু না, তুই বাড়ি যা। আচ্ছা ম্যাডাম। আমি আর রাহাত বাসে এসে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে রাহাতকে এত করে বলতে বললাম মার কি হয়েছে, সে বলছিল বাড়িতে গেলেই দেখতে পারবো। 1 ঘন্টা জার্নি করে নরসিংদী আসলাম। বিকেলের আগেই বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির সামনে এসে দেখি অনেক মানুষের ভিড়। আমার ভিতরে একটা কাঁপন দিল। আমি বাড়িতে ঢুকেই দেখলাম একটা লাশের খুঁটি। রাহাত গিয়ে লাশের মুখ দেখালো। আমি দেখি আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি মা বলে এক চিৎকার দিয়ে মার লাশের উপর লুটিয়ে পড়লাম আর শিশুর মতো কাঁদতে লাগলাম। মায়ের লাশের উপর পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। রাহাত এসে আমাকে ধরলো। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মার কি দোষ ছিল? আল্লাহ, তুমি কেন আমার মাকে উঠিয়ে নিয়ে গেলা? রাহাত আমাকে ধরে বাহিরে নিয়ে আসলো। আমি রাহাতের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। নিজের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকা। গত রাতেই তো মার সাথে কথা বললাম, মার তো কোনো অসুখ ছিল না। আল্লাহ, তুমি কেন মাকে নিয়ে গেলা? রাহাত আমাকে বোঝাতে লাগলো। আমার সেসব কথায় কোনো ফায়দা হচ্ছে না। আমার মাথায় ঘুরপাক ঘুরছে। মার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না, মাকে আর দেখতে পারবো না। মার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সব আমার দোষ। কেন যে মাকে ছেড়ে চলে গেলাম? আর যদি মার পাশে থাকতে পারতাম হয়তো এমন হতো না। মৃত্যুর সময় মার পাশে থাকতে পারতাম, মার শেষ কথাগুলো শুনতে পারতাম। হে আল্লাহ, হে আল্লাহ, কেন তুমি আমার মাকে তুলে নিয়ে গেলা? কেন তুমি আমাকে এতিম বানাই দিলা? কতক্ষণ কাঁদলাম জানি না। মাকে গোসল দিল, রাতে জানাজার টাইম দিল। ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কারণে আরবি পড়তে পারতাম। নিজেই মার জানাজা পড়ালাম, নিজের হাতে মার কবর দিলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেই আছে, আর শুনতে পারবো না মার মিষ্টি মধুর বকাগুলো। আমি রাতে ঘুমোতে পারলাম না, শেষ রাতে ঘুমিয়ে গেলাম। রাহাত এসে ডেকে উঠালো। এখন কেন জানি মার মধুর ডাকগুলো শুনতে ইচ্ছে হচ্ছে। সেই ভেবেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখ, মানুষের মৃত্যু হবে, আজ না হোক কাল। তোর মার হায়াত নেই, সেজন্য আল্লাহ নিয়ে গেছে। রাহাত আমাকে খাবার এনে দিল। আমি অল্প খাবার খেলাম। তখন রাহাত বলল, মনে আপু আসছে, ভিতরে আসতে বল। দেখি মনি আপু আসছে, সাথে সারাও। মনি আপু এসে বসলো। আমার চোখ দিয়ে তখনও পানি পড়তেছে। মনি আপু বলল, দেখ, মানুষের মরতেই হবে, এমন আছে আল্লাহ আমাকেও আজকে তুলে নিয়ে যাবে। তোর মায়ের হায়াত নেই, আর মার জন্য না কেঁদে দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে জান্নাতবাসী করে। কাঁদিস না, কেঁদে যদি তোর মাকে ফিরিয়ে আনা যেত তাহলে তোর মাকে কেঁদে ফিরিয়ে আনতাম। আমি আর সারা কিছুদিন এখানে থাকবো। তোর মাকে যারা গোসল করিয়েছে, কবর করেছে, তাদের দাওয়াত দিয়ে খাওয়ায় দিয়ে তারপর আমরা যাব। তখন রাহাত বলল, না আপু, আপনার কষ্ট করতে হবে না, আমরা ব্যবস্থা করব। রাফিদের অবস্থা ভালো না, আপনারা পারবেন না, আর এমন কেউ নাই আপনাদের ব্যবস্থা করে দেবে, তাই আমরাই করে দেব। না আপু, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন, আমরাই ব্যবস্থা করব। না, তোরা পারবি না। কে তাদের রান্না করে দেবে? কবে তাদের বলবি? সেটা অবশ্য মনি আপু ঠিকই বলেছে, কারণ আমার আব্বা ছিল আমার দাদার একমাত্র ছেলে, যার কারণে আমার চাচা চাচি ফুফু কিছুই নেই। আমার বংশের আমি লাস্ট। আমি বললাম, 2 দিন পর। আচ্ছা, আমরা 2 দিন বাড়িতে থাকবো। শুধু শুধু কষ্ট করবেন আপনারা। তখন মনি আপু রাহাতকে বলল, তোমার নাম যেন কি? জি, আমার নাম রাহাত। রাহাত, তুমি রাফিদকে একটু সঙ্গ দাও। জি আপু। তাহলে এখন আমরা যাই, দুপুরে আর রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। হ্যাঁ জি না আপু। চুপ কর, যেটা বলছি সেটাই। এই বলে মনি আপু চলে গেল। রাহাত বলল, ভালো হলো, জানলা থেকে বাঁচি দিল। তুই বস, আমি আসছি। ওকে। রাহাত চলে গেল। আমি মায়ের আলমারি থেকে মার ব্যাগটা বের করলাম। মার ব্যাগ থেকে একটা কাগজ পেলাম। কাগজে লেখা ছিল, রাফিদ বাবা, আমার কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। তোকে বলিনি কারণ তুই শুধু শুধু টেনশন করবি। কখন মারা যাব বলতে পারি না, হয়তো তুই পাশে থাকতে পারস, নাও থাকতে পারস। সেজন্য বলতাছি, আমার পছন্দ করা মেয়েকে তোর পছন্দ হলে বিয়ে করিস, আর সব সময় নামাজ পড়বি, তোর বাবার জন্য দোয়া করিস, মারা গেলে আমার জন্য দোয়া করিস, আর বংশের মর্যাদা ধরে রাখিস। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওইগুলো খরচ করিস, আর তোর আব্বার কবরের পাশে আমাকে কবর দিস। তোকে অনেক বকাঝকা করছি, মাফ করে দিস। যদি এই চিঠিটা পড়ে থাকিস
তাহলে আমি অলরেডি মারা গেছি। কেন জানি মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। আমার চোখ দিয়ে টপ টপে পানি পড়ছে। আমাকে কেন বললো না মার মনের কথা? আব্বার কবরের পাশেই মার কবর দিয়েছি। মার পছন্দ করা মেয়েকে এখন বিয়ে করা সম্ভব নয়, কারণ এখন আমাকে চলে যেতে হবে ঢাকায়। আর বিয়ে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়। মা থাকতো তাহলে মার সাথে বাড়িতে থাকতে পারতো, এখন আর সেটা সম্ভব নয়। এই বাড়ি এখন খালি পড়ে থাকবে। ভাবতেই বুক ফেটে চিৎকার আসছে। মা ছাড়া কি করে থাকবো? এই পৃথিবীতে আমার এখন আপন বলতে কেউ নেই। দুপুরে মনি আপু আসলো খাবার নিয়ে। মনি আপু আমাকে দেখে বলল, তোর কষ্ট আমি বুঝি, এভাবে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? এই নে খাবার খেয়ে নে, দেখবি ভালো লাগবে।